তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আমরা গতকাল মাইটোসিসটা পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। তো মিওসিস সম্পর্কে যদি আমাদের খুব একটা বিস্তারিত নাই, বিস্তারিত তোমরা এইচএসসি তে গেলে পড়বা। আমাদের এই জায়গাটায় যতটুকু দেওয়া আছে আমরা ততটুকুর মাঝে সীমাবদ্ধ রেখে আমাদের কনসেপ্টটা বা অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আসলে মিওসিস, আমরা মাইটোসিসকে পড়েছি। মাইটোসিসকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলি, হ্যাঁ, ইকুয়েশনাল সেল ডিভিশন। কারণ ওই ক্ষেত্রে নিউক্লিয়াসও যেমন একবার বিভাজন হয়, আবার ক্রোমোজোম একবার বিভাজন হয়। ডিএনএ বলবো না, ক্রোমোজোম বলবো এক্স্যাক্টলি বলতে গেলে। তো ক্রোমোজোমও একবার বিভক্ত হয় এবং ডি নিউক্লিয়াসও একবার বিভক্ত হয়। ওই ক্ষেত্রে আমাদের আহ, অপত্য কোষের ক্রোমোজোম নাম্বার এবং সকল বৈশিষ্ট্যাবলী মাতৃকোষের সমান হয় বিধায় আমরা ওটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। বাট মিওসিসের ক্ষেত্রে আমরা সেটা দেখব না। মিওসিসের ক্ষেত্রে আমরা অন্যরকম কিছু একটা দেখব। তো মিওসিস বিভাজন এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, এটা একটু দেখবা। আমাদের মিওসিসে এক চক্রে নিউক্লিয়াসটা কয়বার বিভক্ত হবে? দুবার। তাহলে আমাদের মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা একবার বিভক্ত হইতো, বাট মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বিভক্ত হবে কয়বার? দুইবার। মানে একটা নিউক্লিয়াস থেকে আমরা দুটা নিউক্লিয়াস পাবো এভাবে বিভক্ত হয়ে। তার নিউক্লিয়াসের জিরোস্কোপি তৈরি হবে মূলত দুবার। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কিন্তু প্রথমবারে আমাদের এক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজনটা হবে না। মনে রাখবা, প্রথম ক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজনটা হবে না, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজনটা হবে। মানে একটা সেল যখন বিভাজনে যাচ্ছে, তখন আমরা জানি এই ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে, এবং নিউক্লিয়াসের বিভাজনের মাঝে আমরা জানি ক্রোমোজোমের দ্বিতন হয়, ক্রোমোজোমের রেপ্লিকা তৈরি হয়, রেপ্লিকেশন হয়। তো এই ক্ষেত্রে আমাদের মিওসিস ওয়ান, মানে আমরা মিওসিসটাকে মূলত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মিওসিস ওয়ান এবং একটা হচ্ছে মিওসিস টু। তো আমরা এই ক্ষেত্রে মিওসিস ওয়ান এর ক্ষেত্রে দেখব, এই ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনটা ঠিকই হচ্ছে, বাট ক্রোমোজোমের বিভাজনটা হচ্ছে না। ক্রোমোজোমের বিভাজনটা হচ্ছে না। ফলে কি হবে? মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েডের পরিবর্তে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকলেও অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েডে নেমে আসবে। মানে দেখো, এই জায়গায় আমাদের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2n। এক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের বিভাজনটা হইলো, নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে দুইটা সেল তৈরি হইলো, হ্যাঁ, দুইটা সেল তৈরি হইলো, দুইটা কোষ তৈরি হইলো। কিন্তু এক্ষেত্রে আমাদের যে 2n বা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের বিভাজনটা হইলো না। ক্রোমোজোমের বিভাজন না হলে এই 2n যদি আরেকটা 2n উৎপন্ন না করে, তাহলে কি করবে? এখানে n সংখ্যক যাবে, এখানে n সংখ্যক যাবে। তাহলে এভাবে আমাদের এক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজনটা হইলো না। ক্রোমোজোমের বিভাজন না হওয়ার কারণে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এখানের অর্ধেক হয়ে গেছে। এখানে ছিল 2n, এখানে হয়ে গেছে শুধু n। এখানে ছিল 2n, এখানে হয়ে গেছে শুধু n। ওকে। যার কারণে এক্ষেত্রে আমাদের মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যাটা অপত্যকোষীয় ক্রোমোজোম সংখ্যার সাথে ম্যাচ হয় না বা একই হয় না। তো প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে মাইটোসিস ওয়ানে। পরবর্তীতে এটা আবার বিভাজন হবে, এটা আবার এখান থেকে দুইটা আয়ন তৈরি করবে, কিন্তু আরেকটা আয়ন তৈরি করবে, এখান থেকে আরেকটা আয়ন তৈরি করবে, মানে টোটাল চারটা নিউক্লিয়াস তৈরি হবে টোটাল। বাট এটা এটা হচ্ছে মিওসিস টু। তো এই মিওসিস টুতে আমাদের মূলত এটা অলমোস্ট মাইটোসিসের মতোই, কারণ এক্ষেত্রে একটা থেকে দুটা কোষ তৈরি হয়েছে, এবং এখানে নিউক্লিয়াসও যেমন বিভাজন হয়েছে, সাথে সাথে ক্রোমোজোমের বিভাজন হয়েছে। ক্রোমোজোমের বিভাজন হয়েছে বিদায় এখানে এন থেকে আমরা এন পাইছি, 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 এখানে n/2 হয়ে যায় নাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে মূলত আমাদের মিওসিস টু। এই ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের এবং ক্রোমোজোম দুবার বিভক্ত হয়। তাহলে আমরা টোটাল সামগ্রিকভাবে নিউক্লিয়াসের বিভাজন দুইবার দেখতে পাচ্ছি। এই যে এখানে একবার এবং এখানে একবার, বাট ক্রোমোজোমের বিভাজন কয়বার? একবার। তাহলে এখানে ক্রোমোজোমের বিভাজন হচ্ছে না, বাট এখানে ক্রোমোজোমের বিভাজনটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা যখন আমরা বলবো, এই ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হবে দুবার, বাট ক্রোমোজোমের বিভাজন হবে একবার। যার জন্য মাতৃকোষীয় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে আসে, এবং এই জন্য এটাকে আমরা হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশনে বলি। তো এই বিভাজনে মাতৃকোষের যে দুটো নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুটো কোষে বিভাজিত হয়। এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। তাহলে এবার কিন্তু আমাদের কোনো ঘাটতি হয় না। এবার দেখো, আমি যদি ভাগ করি, আমরা মিওসিসকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মিওসিস এক, আর একটা হচ্ছে মিওসিস টু। তো লাইক আমাদের এখানে 2n পরিমাণ একটা সেল আছে, এই সেলটা মিওসিস কোষ বিভাজনে যাবে। এটা যখন আমাদের মিওসিস ওয়ান বিভাজনে যাবে, মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ান বিভাজনের সময় এটা আমাদের দুটা সেল তৈরি করবে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এবং এখানে নিউক্লিয়াসের বিভাজনটা ঠিকঠাক হইলো।
নিউক্লিয়াসের বিভাজনটা হবে, সেজন্য আমরা দুটা নিউক্লিয়াস পাবো। বাট এক্ষেত্রে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম নাম্বার, এই ক্রোমোজোমের কিন্তু বিভাজন হবে না। ক্রোমোজোমের বিভাজন না হওয়ার কারণে এখানে 2n থাকবে। 2n থাকার কারণে এখানে n সংখ্যক আসবে, এখানে n সংখ্যক আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের এটা পাইলাম। দেন এই অপত্য কোষগুলোর মাঝে আবার বিভাজন হবে। আবার বিভাজন হয়ে এই n থেকে আমাদের দুটো n তৈরি হবে। এই n থেকে এখানে একটা n, এই n থেকে এখানে একটা n, আবার এই n থেকে এখানে একটা n, এই n থেকে এখানে একটা n। এই পরবর্তী যে বিভাজনটা হইলো, এটাকে আমরা বলবো মিওসিস টু কোষ বিভাজন। পরবর্তী বিভাজনের নাম কি? মিওসিস টু কোষ বিভাজন। এবং এখানে লক্ষ্য করলে দেখবা এই জায়গায় এন ছিল, এই জায়গায় আমরা এন পাইছি, এন থেকে এন পাইছি, এন থেকে এন পাইছি। তার মানে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। এখানে আমরা যতগুলো ক্রোমোজোম বিভাজন হয়েছে, এখানেও কতগুলো ক্রোমোজোম উৎপন্ন হয়ে গেছে, এবং একটা সেল থেকে দুটা। তার মানে এক্ষেত্রে নিউক্লিয়াসের যেমন বিভাজন হয়েছে, সাথে ক্রোমোজোমের বিভাজন হয়েছে। তার মানে এই মিওসিস টুটা মূলত এক প্রকার মাইটোসিসের মতোই। মিওসিস টুটা মূলত এক প্রকার মাইটোসিসের মতোই। এবং মিওসিস ওয়ানটাই মূলত আমাদের রিডাকশন করছে, এই জায়গাটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিতে করছে। ঠিক আছে? তো এটাই বলতেছে। অবশ্য ওই ক্ষেত্রে মানে দুটা কোষে বিভাজিত হয়, মানে দ্বিতীয়বারে আর কি, দ্বিতীয়বার মানে এটা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আবার ক্রোমোজোম সংখ্যা পরিমাণ সমান থাকে, তাই সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল। তাহলে একটা কি পাইলাম আমরা? 2n সংখ্যক একটা কোষ থেকে আমরা চারটা n পাইলাম। তাহলে আমরা একটা কোষ থেকে কয়টা কোষ পাইলাম? চারটা কোষ। একটা কোষের এটা ছিল 2n, এবং এগুলো প্রত্যেকে n হয়ে গেছে, এগুলো প্রত্যেকে n হয়ে গেছে। তার মানে আমরা একটা ডিপ্লয়েড থেকে পেয়েছি কি? চারটা হ্যাপ্লয়েড কোষ। তার মানে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তাই সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল হলো মিউসিস বিভাজনে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ পাওয়া যায়। একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ? চারটা। যেগুলোর প্রতিটিতে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। তাহলে এদের প্রতিটিতে কি থাকবে? মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বের করবে তারা। তো ডিএনএ এর পরিমাণ প্রায় অর্ধেক, মানে ডিএনএ অর্ধেক থাকবে। তাই মিওসিসের আরেক নাম হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন, হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে আসে মিওসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়? এই যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বিধায়। তো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা বুঝো। এই জায়গাটাতে আমাদের দেখো, এখানে আমাদের টোটাল 2 জোড়া ক্রোমোজোম দেওয়া আছে, হ্যাঁ, চারটা ক্রোমোজোম দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের প্রথম কোষ বিভাজনটা খেয়াল করে, এটা হচ্ছে জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষে 2n আছে, 2n। তো এই 2n টা আমাদের এখানে দেখো, এই 2n আমাদের n হয়ে গেছে, এই যে এখানে n হয়ে গেছে, n হয়ে গেছে। এবং এখানে আমাদের এখানে 4 জোড়া, মানে এখানে আমাদের কয়টা ছিল টোটাল? একটা, দুটা, তিনটা, চারটা ক্রোমোজোম ছিল, বাট এই জায়গায় হয়ে গেছে দুটা। এই জায়গায় হয়ে গেছে দুটা, মানে এখানে মূলত আমরা জোড়া হিসাব করি। এখানে 1 জোড়া, তার মানে শুধু n। এখানে 1 জোড়া, শুধু n। এবং এখানে 2 জোড়া বিধে 2n, হ্যাঁ, 2 প্রস্থ। তো এই ক্ষেত্রে আমাদের এক প্রস্থ, এখানে এক প্রস্থ আছে, তার মানে আমাদের এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেছে। পরবর্তীতে এটা আবার বিভাজন হবে, এটা হচ্ছে দ্বিতীয় বিভাজন, যেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রথম বিভাজনটা হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন? কারণ এখানে অর্ধেকে হ্রাস পাইছে। এখানে 2n থেকে হয়ে গেছে n, এখানে 2n থেকে হয়ে গেছে n, তাহলে এটা হ্রাস বিভাজন বলা হয় এটাকে। হ্যাঁ। মিওসিস টু যেটা, এটা হচ্ছে মিওসিস টু। এই মিওসিস টু তে এখানে 2n থেকে আবার এখানে n থেকে n পরিণত হয়েছে, এখান থেকে n, মানে একটা থেকে দুটা। এখানেও সেম n থেকে n, n থেকে n। তাহলে এই ক্ষেত্রে আমরা টোটাল দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে দেখলাম এখানে আমাদের ক্রোমোজোমের কোনো হ্রাস হয় নাই। নিউক্লিয়াসও যেমন একটা থেকে দুটা হয়েছে, ক্রোমোজোমও সেম ভাবে 1 জোড়া থেকে 2 জোড়া হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে বলবো বিভাজন, এবং এটা মূলত মাইটোসিসের মতোই। মিওসিস টুটা মূলত মাইটোসিসের মতোই। আচ্ছা। তো প্রশ্ন হচ্ছে, মিওসিস কেন হয়, আমাদের কেন মিওসিসটা দরকার? হ্যাঁ। তো মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। তাহলে বৃদ্ধি এবং অযৌন জননের জন্য বি কেয়ারফুল। অযৌন জননের জন্য মাইটোসিস, কিন্তু বৃদ্ধির জন্য অবশ্যই আমরা জানি মাইটোসিস। যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষে মিলনের প্রয়োজন হয়, মানে ফার্টিলাইজড হইতে হবে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহ কোষের দ্বিগুণ হয়ে যাবে। মানে আমরা জানি আমাদের পুরুষের যে শুক্রাণু, যদি বলো শুক্রাণুর যে কোষ, ওখানে 2n নাম্বার ক্রোমোজোম থাকে। মানে শুক্রাণু মাতৃকোষে আর কি, মাতৃকোষে। মানে শুক্রাণু না, শুক্রাণু মাতৃকোষে। আর ডিম্বাণুতে, ডিম্বাণু মাতৃকোষে আমাদের 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। যদি এখানে মাতৃকোষে আমাদের মিউসিসটা না হতো, এখানে মিউসিসটা না হয়ে ডিরেক্ট যদি এরা ফার্টিলাইজড হতো, মানে এরা যদি ফার্টিলাইজড হতো, আমাদের যে জাইগোট, ওই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যেত? 4n না? এখন এই 4n তো আমাদের কোনো ট্রিপ্লয়েড বিশিষ্ট কোনো জীব, আমরা তো মানুষ, এটা মানুষের মানে ক্রোমোজোমের নাম্বার না। ট্রিপ্লয়েড সংখ্যক কোনো মানুষ এভাবে জন্ম নেয় না। তো এই ক্ষেত্রে আমাদের মানুষের যেটা ক্রোমোজোম নাম্বার ডিপ্লয়েড, এটা দ্বিগুণ হয়ে গেল না? তাহলে এভাবে কিন্তু হবে না, এভাবে মানুষ থেকে মানুষের জন্ম হবে না তখন। ঠিক আছে?
তো এটাকে ইয়ে করার জন্যই, এটা না হওয়ার জন্য আমাদের কি হয়, এই শুক্রাণু মাতৃকোষ থেকে আমাদের পুরুষ প্রজনন অঙ্গগুলোর মাধ্যমে এখানে বিভিন্ন প্রসেস হয়। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, স্পার্ম যখন উৎপন্ন হয় এই জায়গাটাতে আমাদের মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজন হয়ে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়। সেম ভাবে আমাদের স্ত্রী প্রজনন তন্ত্র বা ফিমেল জেনাইটাল সিস্টেমে এখানে আমাদের কি হয়, যে উসাইট, উসাইট থেকে আলটিমেটলি আমাদের ডিম্বাণু বা উভাম, ডিম্বাণু বা উভাম তৈরি হয়, যেটা আলটিমেটলি আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক হয়, হ্যাপ্লয়েড সংখ্যক। এখন যখন হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু পরস্পরের সাথে আসবে, হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং হ্যাপ্লয়েড পরস্পরের সাথে যখন অ্যাকিমুলেট হবে, ফার্টিলাইজড হবে, তখন আলটিমেটলি টু এন ফর্ম করবে। এই টু এন আবার ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হলো, যেটা একটা মানুষের ক্রোমোজোম নাম্বারের মতোই, হ্যাঁ, ডিপ্লয়েড অবস্থায় চলে আসছে। তো এভাবে আমাদের যদি জনন কোষগুলোর ক্রোমোজোমের সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে মানে দেহকোষ মানে টু এন না আমাদের দেহকোষ, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। মনে করি একটা জীবের দেহকোষের জননকোষের ক্রোমোজোমের সংখ্যা 4, হ্যাঁ, পুং এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট জাইগোটিক ক্রোমোজোমের সংখ্যা দাঁড়াবে 8। নতুন জীবটার প্রতিটি কোষের ক্রোমোজোমের সংখ্যা হবে 8, মানে প্রতিটা কোষেই তখন তোমার 8 হয়ে যাবে। তাহলে এটা তো স্বাভাবিক না? যা মাতৃজীবের কোষের ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ। মাতৃকোষে ছিল 4, বাট নতুন কোষে তোমার যে প্রতিটি কোষ সেখানে 8 হলে তো হবে না। যদি প্রতিটি জীবের জীবনচক্র এভাবে চলতে থাকে, তাহলে প্রতি চক্রে যৌন মিলনের ফলে যৌন জননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে। তাহলে এমনটা হবে কি, মানে তোমার 2n থেকে যদি 4n হয়, 4n থেকে তোমার 8n হবে, 8n থেকে তোমার 60n হবে। এভাবে আলটিমেটলি প্রজন্ম থেকে প্রজন্ম জাস্ট চেঞ্জই হইতে থাকবে। তাহলে এখানে এটা খুবই স্বাভাবিক না, বা এটা তখন আর পৃথিবী থাকবে না, এটা পৃথিবী মানে স্বাভাবিক থাকবে না কিছুই। তো আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ থাকলে, হতে থাকলে বংশানুক্রমে আমূল পরিবর্তন ঘটে যাবে, আমূল পরিবর্তন ঘটবে, হ্যাঁ। যেহেতু স্ত্রী এবং পুং এবং স্ত্রী জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলন হয়ে জাইগোট পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। মানে এখানে অর্ধেক সংখ্যক হয়ে তারপর পূর্ণ সংখ্যক হয়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে। তাহলে আলটিমেটলি এই সিস্টেমের মাধ্যমে, মিউসিসের মাধ্যমে বংশ পরম্পরায়, বংশ থেকে বংশে আমাদের এই ক্রোমোজোম সংখ্যাটা তোমার স্থির থাকে। এবং জনন কোষের সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর জীবন চক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক সংখ্যক কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলা হয়। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো, হ্যাপ্লয়েড অবস্থা বলবো। যখন হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে, এই যে হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটবে, তখন আমরা সেটাকে বলবো জাইগোট, হ্যাঁ, ডিপ্লয়েড বলবো তখন। তো অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বংশ পরম্পরা টিকে থাকতে পারে। তাহলে বাংলা কথাবার্তা খুবই সহজ, লিখে দিতে পারবে আশা করি, আসে পরীক্ষায়। তাহলে এখানে দেখো আমাদের এটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ দেখাচ্ছে। এই যে আমাদের এটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ 2n, এটা হচ্ছে 2n আছে, জনন মাতৃকোষ আর কি। তো এটা আমাদের এর মাধ্যমে ডিম্বাণু তৈরি হইলো, ওভাম, এটা হচ্ছে n, হ্যাপ্লয়েড হয়ে গেল। এটা মিউসিসের মাধ্যমে ওভাম তৈরি করলো, স্পার্ম তৈরি করলো, যেটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড হয়ে গেল। দেন তাদের যখন ফার্টিলাইজ হবে তখন জাইগোট পরিণত হবে, যেটা হচ্ছে আবার ডিপ্লয়েড অবস্থা। তাহলে আমাদের মিওসিসটা কোথায় হবে, হ্যাঁ? মিওসিস প্রধানত জীবের জনন বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে হয়। মিওসিস কোথায় হবে? জনন মাতৃকোষে হবে, মনে রাখবা, জনন মাতৃকোষে ঘটে। মিওসিস কোথায় ঘটবে? জনন মাতৃকোষে। মনে রাখবা সবসময় মাতৃ শব্দটা থাকলে কেমন জানি মিওসিস মিওসিস হয় সবসময়। মায়োসিস জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময়, তাহলে জননকোষ সৃষ্টির সময় মাতৃকোষে আমাদের মিওসিসটা হবে। এছাড়া সপুষ্পক উদ্ভিদের পরাগধান এবং ডিম্বকের মধ্যে এটাকে টার্মিনাল কোষ বিভাজনও বলা হয়। যখন আমাদের জনন মাতৃকোষে হয় তখন এটাকে টার্মিনাল মিওসিস কোষ বিভাজন বলা হয়। আবার যখন সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ডিম্বকের মধ্যে আমরা দেখি নেই, ওই যে পরাগধানীর মাঝে এবং ডিম্বকের মধ্যে আহ তোমার আলটিমেটলি শুক্র আমরা হ্যাপ্লয়েড সংখ্যক পাই। উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। ছত্রাক, শৈবাল, মস জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। এই লাইনটা একটু বুঝাইতে হবে। জাস্ট এই লাইনটার মিনিং কিন্তু খুবই ডিপ, হ্যাঁ, এই লাইনটাতে অনেক ডিপ মিনিং আছে একটা। ছত্রাক, শৈবাল, মস জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদ। আচ্ছা, আমার এখানে 4টা শব্দ, ফার্স্টে আমি 2টা শব্দ পাইছি, একটা হচ্ছে ছত্রাক, শৈবাল, মস, এই তিনটা কথা এক। মানে ছত্রাকও একটা লাইক জীব, শৈবালও একটা লাইক জীব বা উদ্ভিদ ধরতে পারে, মস জাতীয় উদ্ভিদ হইতে পারে। ছত্রাক, শৈবাল, মস জাতীয়, এরা কি? হ্যাফলয়েড উদ্ভিদ। হ্যাফলয়েড মানে কি? তারা কি 2n নাকি n? অবশ্যই তারা n। হ্যাফলয়েড উদ্ভিদ, তারা কি 2n নাকি n? অবশ্যই তারা n, হ্যাফলয়েড অবস্থায় আছে।
ছত্রাক শৈবাল মজাতীয় হ্যাফ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাফ্লয়েড রেণু উৎপন্ন হয়। আমি কথাটাকে ভাঙি। হ্যাফ্লয়েড উদ্ভিদ তারা তারা হচ্ছে কেমন? হ্যাফ্লয়েড উদ্ভিদ। এবং উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাফ্লয়েড রেণু উৎপন্ন হয়। এবার আসো, আমি এবার বুঝাই এটা কেমন। তো দাঁড়াও, এটা হচ্ছে শৈবাল। শৈবাল মানে আমি লাইক ছত্রাক দিয়ে বলি, ছত্রাক। ছত্রাক বা ফাঙ্গাস, হ্যাঁ। ছত্রাক বা ফাঙ্গাসের ইয়ে কেমন, এরা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এন। আচ্ছা, তাহলে খুবই স্বাভাবিকভাবে বলাই যাচ্ছে যে ছত্রাক থেকে যে প্রজন্ম সৃষ্টি হবে, ছত্রাক থেকে যে পরবর্তী বংশধর সৃষ্টি হবে, সেও কি হবে? অবশ্যই সেও হ্যাপ্লয়েড হবে। সেও কি হবে? সেও হ্যাপ্লয়েড হবে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যখন আমরা স্বাভাবিকভাবে ধরছি কি, এটা হচ্ছে লাইক তোমার আমাদের এটা পুরুষ ছত্রাক, এবং এটা হচ্ছে মহিলা ছত্রাক। আমরা সবসময় বায়োলজিতে এভাবে চিহ্নিত করি। পুরুষকে এই চিহ্ন দ্বারা চিহ্নিত করব, মহিলাকে এর চিহ্ন দ্বারা একটা গোল্লা দিয়ে নিচে প্লাস, আর একটা গোল্লা দিয়ে উপরে তীর চিহ্ন। এটা দ্বারা পুরুষ, এটা দ্বারা মহিলাকে চিহ্নিত করি, ঠিক আছে? তো এখানে আমরা এই যে ছত্রাকের লাইক এটা হচ্ছে আমাদের একটা ছত্রাকের একটা কোষ, মা স্ত্রী আমাদের মাতৃকোষ যেটা পুরুষের, আর এটা হচ্ছে একটা আরেকটা মাতৃকোষ। তো এক্ষেত্রে দেখো, আহ এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। এখন যদি আমাদের সিস্টেমে কি হয়, আমরা স্বাভাবিকভাবে মানুষের যখন দেখি বা উচ্চ শ্রেণীর জীবে ডিপ্লয়েড জীবে যখন দেখি, আমাদের এখানে কি হয়, এখান থেকে হ্যাপ্লয়েড থেকে এন হয়ে গেছিল না আগে? আগে এন হয়ে তারপর এই এন এন ফার্টিলাইজ হয়ে আবার টু এন হয়েছে, এইভাবে তো হয়েছে। মানে আগে মিওসিস ওয়ান, তারপর এই মিওসিস টু এর মাধ্যমে অ্যাকুমুলেট হয়ে গেছে বা মাইটোসিস হয়েছে। বাট এই যে যারা হ্যাপ্লয়েড জীব, তাদের ক্ষেত্রে আগে মিওসিস হবে না। যারা হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে আগে মিওসিস হবে না। যদি মিওসিস হয় তাহলে কি কন্ডিশন হবে দেখো। মিওসিস হলে এই অ্যানটা কি হয়ে যাবে? বলো তো কেউ একজন, এই অ্যানটা কি হয়ে যাবে? এটা কি যদি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়, এই অ্যানটা কি হয়ে যাবে? অ্যানটাকে কি আকারে লিখতে হবে বলো? ওকে, তাহলে যখন এই এনটাকে তুমি অর্ধেক করতে যাবা, এই ক্রোমোজোম সংখ্যাটাকে যখন অর্ধেক করতে যাবা, তখন তোমার লেখা দরকার n/2 বা হাফ অফ এন। কিন্তু এরকম তুমি একটা ক্রোমোজোমের এক প্রস্থ ক্রোমোজোমকে এভাবে অর্ধেক করতে পারবা না কখনো। একটা ক্রোমোজোমকে তুমি কেটে ফেলতে পারবা কখনো? নিশ্চয়ই না। এভাবে এক প্রস্থ ক্রোমোজোমকে তুমি কখনো এভাবে হাফ করতে পারবা না। তুমি, হ্যাঁ, এখানে ডিপ্লয়েড অবস্থায় দুই প্রস্থ ক্রোমোজোম আছে, দুই প্রস্থ ক্রোমোজোমের মাঝে এক প্রস্থে দেখিয়ে দিলে, এক প্রস্থে দেখিয়ে দিলে, দ্যাট ইজ গুড। এটা হয়, এটা পসিবল। বাট এখানে এক প্রস্থ ক্রোমোজোমকে তুমি আবার এখানে n/2 করবা, এটা কখনো হবে না। এটা কখনো হয় না। তো এর জন্য আমাদের সলিউশন কি? এর জন্য আমাদের এখানে মিউসিস হওয়াই যাবে না। এক্ষেত্রে আমাদের কি হওয়া যাবে না, তাহলে এই ক্ষেত্রে এই এন এটা হচ্ছে পুরুষ শুক্রা লাইক তোমার পুরুষের, এটা হচ্ছে মহিলার এই দেহকোষ মাতৃকোষ, এইখান থেকে আমাদের মিউসিস হওয়াই যাবে না। মিউসিস না হয়ে আগে কি হইতে হবে জানো? আগে হইতে হবে আমাদের মাইটোসিস। এই আগেই টু এন তৈরি হইতে হবে, এবং মাইটোসিস হয়ে এটা জাইগোট তৈরি করে ফেলবে। এটা কি? এটা হচ্ছে জাইগোট। জাইগোট তৈরি হয়ে গেল। জাইগোট তৈরি হয়ে গেল। জাইগোটটা কেমন? জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। এখন ছত্রাক কি ছিল? ছত্রাক ছিল কি? ছত্রাক ছিল হ্যাপ্লয়েড সংখ্যক মানে এন। কিন্তু জাইগোটটা হইলো কি? টু এন মানে ডিপ্লয়েড। এটা কি পসিবল? অর্ধে এখানে ছিল এন, এখানে হয়ে গেল টু এন। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কখনো হবে এমন? ডাবল হয়ে গেল না? হবে না এমন। এখন কি হইতে হবে? এই জাইগোটে মিওসিসটা হতে হবে। জাইগোটে মিওসিসটা হলে এই টু এন থেকে এন হবে, টু এন থেকে এন হবে। এবং এটাই হচ্ছে অপত্য ছত্রাক। অপত্য ছত্রাকের কোষ, এটা হচ্ছে অপত্য ছত্রাকের কোষ। এবং এটাই হয়। তাইলে এক্ষেত্রে বোঝার বিষয়, জাইগোটেই মিওসিসটা হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রশ্নটা খুবই আসে, জাইগোটেই মিওসিস হয়েছে কাদের কাদের? ছত্রাক, শৈবাল, নিম্ন শ্রেণীর মজাতীয় হ্যাফ্লয়েড উদ্ভিদের। তাহলে এই ক্ষেত্রে হ্যাফ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে আগে মাইটোসিসটা হয়ে গেল। মাইটোসিসটা হয়ে জাইগোটটা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হইলো। দেন ডিপ্লয়েডে প্রাপ্ত হয়ে দেন জাইগোটেই আমাদের মিওসিসটা হইলো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই লাইনটা আমাদের প্রচুর আসে। ইন্টারমিডিয়েটে যাও, তারপর তোমরা বিভিন্ন মেডিকেলের পরীক্ষার প্রশ্ন দেখো, অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। ভার্সিটি কোয়েশ্চেন দেখো বিভিন্ন ভাবে, বিভিন্ন কোয়েশ্চেন এইভাবে কোয়েশ্চেনটা আসে। বাট না বুঝলে হবে না। তাহলে বুঝো, যাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড উদ্ভিদ,
তাদের ক্ষেত্রে তুমি চাইলে n/2 করতে পারবে না, তাহলে তারা মাইটোসিস করবে আগে, তারা আগেই মাইটোসিস করবে বা একসাথে জাইগোটা গঠন করবে, জাইগোটা হয়ে যাবে ডিপ্লয়েড, দেন ওই জাইগোটেই তোমাকে মিওসিসটা করতে হবে। কারণ আমরা জানি জাইগোট তো তোমার ডিপ্লয়েড অবস্থা, ডিপ্লয়েড অবস্থায় তো ছত্রাক নাই, তো ছত্রাককে আমাদের হ্যাপ্লয়েড করতেই হবে, দেন ওই জাইগোটে যখন আমরা মিওসিস করব তখন আলটিমেটলি সেটা অপত্য ছত্রাক পেয়ে যাব বা হ্যাপ্লয়েড অবস্থা পেয়ে যাব। এবং আমাদের এই কথার মিনিংটা হচ্ছে আলটিমেটলি এটাই, এখানে আমাদের যেটা বলা হয়েছে বইয়ে, এটাই। দেখো, তাহলে ছত্রাক শৈবাল মস জাতীয় হ্যাফলয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাফলয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগুটে এই ধরনের বিভাজনে কোথায় ঘটে? জাইগুটে ঘটে। জাইগুটে, জাইগুটে কেন ঘটবে? জাইগুট তো 2n অবস্থা প্রাপ্ত হয়ে আছে, জাইগুটকে n করার জন্যই আমাদের এই জাইগুটেই মিউসিসটা তখন হতে হবে। আর আমাদের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষেই আমাদের মিওসিসটা হবে। এটা হচ্ছে জনন মাতৃকোষ, এটা হচ্ছে জনন মাতৃকোষ, এখান থেকে যখন শুক্রাণু উৎপন্ন হবে তখনই আমাদের এই মিওসিসটা হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে হচ্ছে এই যে জনন মাতৃকোষে ঘটে, কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে, কোথায় ঘটে? জনন মাতৃকোষে। আর এই ছত্রাক শৈবাল মজ্জাতে কোথায় ঘটে? জাইগোটে ঘটে, জাইগোটে। আই রিপিট, বারবার করে বলতেছি, এগুলো আমি জিজ্ঞেস করবো। জনন মাতৃকোষে ঘটবে আমাদের ক্ষেত্রে বা উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে, আর জাইগোটে ঘটবে এই ছত্রাক সেবল মজাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, দেন মিওসিস বিভাজনের সময় একটা কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে আমরা মিওসিস 1 বলি, তাহলে এগুলো আমি অলরেডি বলেছি। প্রথম বিভাজনের নাম কি? মিওসিস 1। দ্বিতীয় বিভাজনকে কি বলি? মিওসিস 2। ঠিক আছে। তো প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আই অলরেডি ডিসকাসড। তাহলে এখানে আমরা বলেছি প্রথম ক্ষেত্রে যে কোষ বিভাজনটা, ওই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, কারণ নিউক্লিয়াসের বিভাজনটা হয়, মাইটোসিসের বিভাজনটা হয় না। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনটা মাইটোসিসের অনুরূপ, কারণ এই ক্ষেত্রে ডাবল হয় সবকিছুই, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, মানে ক্রোমোজোম সংখ্যা n হলে ওখানেও আমরা n পাচ্ছি। আচ্ছা, বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব করতে পারে, মানে এমনটা হয় বাস্তবেও। যেমন ব্যাঙের একটা প্রজাতি আছে, জেনোপস ট্রপিক্যালিস, এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপস লেইভিস প্রজাতির উৎপত্তি ঘটেছে। প্ল্যান্টি রাজ্যের বিভিন্ন যে সদস্য, লাইক আলু, দেহকোষে, যা আমাদের জননকোষে না কিন্তু দেহকোষে, এই প্রক্রিয়ার একটা স্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাত বেছে নেয়, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করে, কারণ তা আকারে তুলনামূলক বড় হয়। এইসব জাত খাদ্যের ক্রমাগত চাহিদা মেটাতে অধিকতর সহায়ক, মানে আমরা ইচ্ছা করে অনেক সময় দেহকোষে মিওসিসটা ঘটিয়ে থাকি। স্বাভাবিকভাবে আমাদের মিওসিসটা তো তোমার দেহকোষে ঘটে না, আমরা প্রয়োজনে অনেক ক্ষেত্রে ঘটিয়ে থাকি। আচ্ছা, তো ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা ছাড়াও জিনগত বৈচিত্র্য রক্ষা বজায় রাখা মিওসিসের একই রকম গুরুত্বপূর্ণ একটা অবদান। যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জীবের জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোনো প্রজাতি টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্য জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপরে। বৈচিত্র্য মানে বোঝো, মানে বৈচিত্র্য থাকতে হবে, এক একজন এক এক রকম হইতে হবে, মানে আমি মানে তুমি মনে করো ঠান্ডা সহ্য করতে পারো না, বাট তোমার পরবর্তী যে প্রজন্ম আসবে তারা যদি ঠান্ডা সহ্য করতে পারে, তারা অধিকতর বৈচিত্র্যময়, তারা পরিবেশের সাথে টিকে থাকার জন্য অধিকতর মানে সুইটেবল। হ্যাঁ, আমাদের ডাইনোসর কেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? পৃথিবীর তাপমাত্রা তাপমাত্রা তখন মানে শীতল ছিল, পৃথিবী একসময় শীতল ছিল। যখন পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছিল, ডাইনোসররা ওই পৃথিবীর তাপমাত্রার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে নাই, তারা বৈচিত্র্যময়তা সৃষ্টি করতে পারে নাই নিজেদের মাঝে। এই জন্য আসলে তারা বিলুপ্তির পথে গিয়েছে। এমন হয় যে, এমন যদি হতো যে তুমি যে রোগে আক্রান্ত, তোমার পরবর্তী প্রজন্ম সেই রোগে আক্রান্ত হচ্ছে, তোমার ছেলে সেই রোগে আক্রান্ত হচ্ছে, তাহলে কিন্তু মানে আমাদের টিকে থাকাটা বেশ কষ্টসাধ্য হইতো বা টিকে থাকাটা বেশ চ্যালেঞ্জিং হইতো। বাট আমাদের বৈচিত্র্যময়তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের যে ক্যাপাবিলিটি ওটা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাহলে পরিবেশের সাথে আমাদেরকেও পরিবর্তন হইতে হবে। হ্যাঁ, যেই সব প্রজাতি টিকে থাকে তাদের অন্তত কিছু সদস্যের সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। এবং আচ্ছা, এ জায়গায় আসলে বিস্তারিত যদিও বলা নাই, আমাদের এই মিওসিস কোষ বিভাজনটা বৈচিত্র্যময়তা দেখায়, মানে বৈচিত্র্যময়তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনে। আমাদের যে মিওসিস 1 কোষ বিভাজন, এই মিওসিস 1 কোষ বিভাজনে 4টা ফেজ আছে। একটা হচ্ছে প্রোফেজ 1, একটা হচ্ছে মেটাফেজ 1, একটা হচ্ছে অ্যানাফেজ 1, একটা হচ্ছে টেলোফেজ 1। এই প্রোফেজ 1 হচ্ছে আমাদের বেশ দীর্ঘ একটা পর্যায়, এবং এটা হচ্ছে আমাদের
আমাদের এটাকে আমরা আরো 5টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ল্যাপটোটিন, একটা হচ্ছে জাইগোটিন, একটা হচ্ছে প্যাকাটিন, একটা হচ্ছে ডিপ্লোটিন, একটা হচ্ছে ডায়াকাইনেসিস। এই ল্যাপটোটিন উপপর্যায়ে আমাদের যে কাজগুলো হয় প্রোফেজের মতোই, বাট জাইগোটিনে আমাদের বাইভ্যালেন্স সৃষ্টি হয়। প্যাকাটিনে এই কাজটা হয়, সেটা হচ্ছে এখানে আমাদের যে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড, এই সিস্টার নন সিস্টার ক্রোমাটিডের মাঝে আমাদের ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার সমস্ত ক্রোমোজোমের মাঝে হবে, হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে হবে। এই হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে ক্রসিং ওভারের কারণেই আমরা কেউ হুবহু তার পিতার মতো না, কেউ হুবহু তার মাতার মতো না। তুমি হুবহু তার পিতা তোমার মাথার মতো হও নাই, কোনো মেয়ে হুবহু তার মাথার মতো হয় নাই, কোনো পুত্র সন্তানই হুবহু তার পিতার মতো হয় নাই। হ্যাঁ, এমনটা হয়েছে যে কিছু বৈশিষ্ট্য তোমার পিতার মতো পেয়েছো, কিছু বৈশিষ্ট্য তোমার মাথার মতো পেয়েছো। এর কারণ হচ্ছে আমাদের ওই ক্রসিং ওভারটা। ক্রসিং ওভারের কারণে এটা এইচএসসি থেকে গেলে বিস্তারিত পড়বা। এখানে আমাদের ক্রসিং ওভারটা হচ্ছে এমন, জিনের মাঝে কিছু অংশের বিনিময় ঘটে। হ্যাঁ, জিনের ওই তোমাদের আমি একটা লেকচার দিছি, ওই লেকচার এটা আলোচনা আছে, আমি এটা উড়ে পড়াইছিলাম। এই যে আমাদের এখানে একে কায়াসমা সৃষ্টি, এখানে এই ক্রোমোজোম দুটো এই জায়গায় লেগে যে এক্স আকৃতির একটা চিহ্নের সৃষ্টি হয়, কায়াসমা। ওই এক্স আকৃতির চিহ্নের মাধ্যমে তারা অংশের বিনিময় ঘটে। এই জিনের কিছু অংশ এই ক্রোমোজোম কিছু অংশ এঁকে দেয়, এই ক্রোমোজোম কিছু অংশ এঁকে দেয়, এবং এটাকে বলতেছি আমরা ক্রসিং ওভার। এবং এটা হয় প্যাকাইটিন উপদশায়। হ্যাঁ, প্রোফেজ একের প্যাকাইটিন উপদশায়। এই প্যাকাইটিন উপদশায় প্রোফেজ আমাদের এই ক্রসিং ওভার করার কারণে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তার একটা সংকর টাইপ একটা ক্রোমোজোম বের করে। মানে এক্ষেত্রে একদম হুবহু তার মায়ের ক্রোমোজোমও পায় নাই, হুবহু তার পিতার ক্রোমোজোমও পায় নাই। হুবহু তার মায়ের ক্রোমোজোম পাইলে কি হইতো, সে হুবহু তার মায়ের মতো হয়ে যেত, হুবহু তার পিতার মতো হয়ে যেত যদি পিতার ক্রোমোজোম পাইতো। তেমনটা হয় না, কারণ কি এই ক্ষেত্রে আমাদের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। এখানে আমাদের সমস্ত ক্রোমোজোম, সমস্ত মানে আমাদের একই বৈশিষ্ট্য ধারণ করে এমন ক্রোমোজোম। মনে করো তোমার লম্বা হওয়ার জন্য জিন আছে এই ক্রোমোজোমের এই অংশে, তাহলে তোমার পিতার মানে মনে করো তোমার যে লম্বা হওয়ার যে ক্রোমোজোমের জিন এখানে আছে, তোমার মাথার যে লম্বা হওয়ার ক্রোমোজোমের জিন এখানে, তাদের মাঝে আমাদের বিয়ে হবে, আমাদের অংশের বিনিময়টা হবে, ক্রসিং ওভার হবে। এবং এই ক্রসিং ওভারটা হওয়ার মাধ্যমে আমাদের দেখা যায় অনেকের পিঠা লম্বা, অনেকের মাথা আবার খাটো, বাট ছেলে হয় মাঝারি। এই জন্য আমাদের ক্রসিং ওভারের কারণে এগুলা হয়। আরো জেনেটিক বিভিন্ন কারণ আছে, এগুলা তোমরা একটু বড় হলে তারপর পড়বা। তো এটা হচ্ছে বৈচিত্র্যময়তা। হ্যাঁ, বৈচিত্র্য সৃষ্টি হবে আমাদের এই মিওসিস কোষ বিভাজনের জন্য। তাহলে যদি কোনো প্রজাতি জীবদের বৈচিত্র্য কম থাকে, তাহলে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনাও হবে কম। ফলে পুরো একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আর যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, তাহলে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারো থাকার সম্ভাবনাও হবে। মানে যত বেশি বৈচিত্র্যময়তা, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার তোমার ক্যাপাবিলিটি তত বেশি, তুমি ওই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মতো তত বেশি সুইটেবল, তুমি বেঁচে থাকবা ওই পরিবেশে। যদি কোনো বড় বিপদও আসে, তবু অন্তত তার কিছু সদস্য বেঁচে যাবে। তাই মিওসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতি টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যদিও কিভাবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে এগুলো তোমাদের বিস্তারিত নেই, আমি যেটাই বললাম ওঠাই। এখানে প্যাকাইটিন উপদেশে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে আমাদের বৈচিত্র্যময়তা সৃষ্টি হয়। তো জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধাদের বলেই মিউসিস বিভাজন বিবর্তনে বিবর্তিত হয়ে জীবজগতে নিজের স্থান করে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মিউসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত। তো এখানে আমাদের দেখাচ্ছে যে যে ব্যাঙ প্রজাতির কথা বলা হয়েছে, জেনোপাস ট্র্যাপুসিলিয়া ট্র্যাপিসিলিয়াস, যেটার আমাদের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, এটা দেখা আছে। দেখো, এটা ছোট একটা বড়, এভাবে আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হচ্ছে। এবং এখানে আসলে এটা স্বাভাবিক না, প্রকৃতিতে অস্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এটা হয় প্রকৃতিতে, আবার এটা জেনারেল বিষয়। এছাড়া এটা আমাদের কৃত্রিমভাবে অনেক ক্ষেত্রে পসিবল করানো সম্ভব, ডাবল হয়ে যাওয়াটা। ঠিক আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা এমসিকিউ আছে। কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? নিউক্লিয়াসটা আকারে বড় হয় কোন ধাপে? প্রোফেস। হ্যাঁ, প্রোফেজে বড় হয়। প্রোফেজে আকারে বড় হয়, ঠিক আছে। এবং যদি বলা হয় সবচেয়ে মোটা এবং খাটো হয়, তাহলে মেটাফেজ। হ্যাঁ, সবচেয়ে মোটা এবং খাটো হলে মোটাফেজ। আর আকারে যেহেতু বড় বলছে, শুধু এটা হবে প্রোফেজ। মিউসিসের কারণে কোষে কি ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে? হ্যাঁ, ঘটে। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামিট তৈরি হয়? হ্যাঁ, হয়। গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে না, গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে না। এক্ষেত্রে আমাদের বৈচিত্র্যতা সৃষ্টি হয়, কারণ ওই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক আনিত হয়, সাথে ক্রসিং ওভার হয়। ওকে, এক্ষেত্রে আমাদের চিত্র এ দেওয়া আছে, এখানে একটা থেকে দুটা তৈরি হইলো, এখানে একটা থেকে চারটা তৈরি হইলো, তাহলে এটা বুঝতে পারছি আমরা মিওসিস মাইটোসিস, এটা হচ্ছে অনেকটা মিওসিসের মধ্যে আছে। দেন চিত্র এ মানে মাইটোসিসের ক্ষেত্রে আমাদের মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমাগম সম্পন্ন থাকে, ইয়েস, হ্যাঁ। নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে, নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে, নো। এক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি স্পষ্ট, এটা মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে কোনো এটা থাকবে না, তার মানে এটা আমরা ভুল পাইছি। এরকম যদি একটা ভুল পাও, তৃতীয় নাম্বারটার পড়ারও দরকার নাই, আনসার 1-3।
ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, হ্যাঁ, ক্রোমোজোম নিউক্লিয়াস একবার বিভক্ত হয়। বি চিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ, আচ্ছা তাহলে বি দেখতে পাচ্ছ মিওসিস, তাহলে এটা ব্যতিক্রম। অপথ্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে, এটা তো না। ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, না। দেহে স্বাভাবিক বৃদ্ধি ঘটে, না। অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়, আচ্ছা। বি চিত্রের বিভাজনটা এ থেকে ব্যতিক্রম। বি চিত্র কেন এ থেকে ব্যতিক্রম? এক্ষেত্রে আমরা দেখো, ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, ক্রোমোজোমের সংখ্যা, বি চিত্রের বিভাজনটা এ চিত্র থেকে ব্যতিক্রম, মানে বি চিত্রকে আমাদের এই ক্ষেত্রে ডিফাইন করতে হবে। অপথ্য জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে না, এটা তো হবে না। ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, ক্রোমোজোমের সংখ্যা কমে যাচ্ছে মনে হচ্ছে না, অর্ধেক সংখ্যক হ্রাস পায়, হবে না। অস্বাভাবিক কোষ সৃষ্টি, হ্যাঁ, অস্বাভাবিক কোষ সৃষ্টি হইতে পারে। মাইটোসিস আমরা জানি অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, এটা তো দেহের বৃদ্ধি হবেই না, এটা তো তোমার মিওসিসের ইয়া হবে। তাহলে ঘ নাম্বার আনসার, মোস্ট প্রবাবল আনসার হচ্ছে ঘ নাম্বার। দেন সিকিউ দেওয়া আছে, মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস আমরা জানি কই ঘটে, দেহকোষে ঘটে, তাই না? সোমাটিক সেলে ঘটে। মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন, বুঝিয়ে লিখো। তাহলে মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হবে? কারণ এটা আমাদের ক্রোমোজোম সংখ্যা, নিউক্লিয়াসের বিভাজন হবে দুবার, বাট ক্রোমোজোমের বিভাজন হবে একবার। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে আনিতে হয়, এবং এই জন্য আমরা এটাকে রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন বলি। উদ্দীপকের বি ধাপটিতে কি ধরনের পরিবর্তন সংঘটিত হয়? বি ধাপ এখানে কি দেখাচ্ছে? আমাদের টেলোফেজ উপপর্যায়, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বিটা, তাহলে প্রোফেজের সব উল্টা। উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না করলে জীবে কি পরিবর্তন, কি সমস্যা হতে পারে? তাহলে এটা আমাদের উদ্দীপক উল্লেখিত প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের কোন প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিসের ব্যতিক্রম, মাইটোসিসের গুরুত্ব সব বলে দিবা এই জায়গায়। হ্যাঁ, টিউমার, ক্যান্সার, যা যা পড়ছো সব বলে দিবা। তো আমাদের কোষ বিভাজন ওদের এখানেই শেষ। আশা করি বুঝছো। এখন তোমাদের দায়িত্ব সিকিউ গুলো ভালো সলভ করবা। এখানে চিত্র প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করবা, চিত্রগুলো আঁকতেই হবে পরীক্ষার হলে, চিত্র সহ অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সিকিউ গুলো আসে। এবং চিত্র না আঁকলে তোমাকে টিচার, মনে করো চিত্র আঁকতে বলে নাই, বাট তুমি চিত্র আঁকো নাই, টিচার কিন্তু বেশ কার্পণ্য করবে মার্ক দিতে। তুমি যদি এই ক্ষেত্রে চিত্র সহ, ফিগার সহ প্রেজেন্টেশন দাও সিকিউ, তাহলে হচ্ছে ফুল মার্কস পাবা। ওকে।